আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পরীক্ষার খাতাটা যে স্যার কাটছে ওই স্যার না কাটলে অন্য একজন কাটলে আপনি খুব ভালো নম্বর পেতেন? আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার এই বিষয়টা স্যার ক না কেটে যদি স্যার খ কাটতেন তাহলে আপনি বেশি নম্বর পেতেন? তাহলে আমরা আপনার সম্পর্কেই কথা বলছি। আজকে আমরা কথা বলবো থিওরি অফ ল, দ্য রিয়ালিস্ট স্কুল অফ ল, আমেরিকান রিয়ালিজম নিয়ে। আমি আতিকুর রহমান রিয়াজ আপনার সাথে আছি। রিয়ালিস্ট থিওরি অফ ল। রিয়ালিস্ট থিওরি অফ লকে আমরা মূলত দুই ভাগে প্রথমে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমেরিকান রিয়ালিজম আর একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রিয়ালিজম। এটাকে ইউরোপিয়ান রিয়ালিজম বলা হয়। হোয়াই রিয়ালিজম? ল ইন বুক ভার্সেস ল ইন প্র্যাকটিস। ল ইন বুক মিনস দ্য স্ট্যাটিউট। আমরা জানি প্রত্যেকটা আইন পাস হয় পার্লামেন্ট কর্তৃক। এটা একটা আইনে লিপিবদ্ধ থাকে, এটা একটা বুকে থাকে। আমরা যে কোনো একটা বেয়ার একটা আমরা আইনগুলো দেখতে পাই। আর ল ইন প্র্যাকটিস বলতে যেটা আমরা লয়াররা অথবা অ্যাডভোকেটরা এবং জাজরা প্র্যাকটিস করি। অর্থাৎ রিয়েল স্কুল এসেছে ল ইন বুকের সাথে ল ইন প্র্যাকটিসের যে সামঞ্জস্য অসামঞ্জস্য এইটার উপর যে ক্রিয়া প্রতিক্রিয়া তার উপর ভিত্তি করেই। স্টাডি ল অ্যাজ অ্যান অ্যাকশন। এখানে এফটা ভুল হয়েছে, ডি হবে। স্টাডি ল অ্যাজ অ্যান অ্যাকশন, অর্থাৎ লকে একটা অ্যাকশন হিসেবে বিবেচনা করে, লকে কোনো সফটওয়্যারের কমান্ড হিসেবে নয়। এটা একটা পজিটিভ স্কুল অফ ল, এটা আগে আমি বলিনি। এটাতে সফটওয়্যার স্টেট না। অস্টিনের থিওরিতে আমরা দেখতে পেয়েছি সফটওয়্যার হচ্ছে স্টেট। এখানে সফটওয়্যার স্টেট না, এখানে সফটওয়্যার পার্লামেন্ট না, এখানে সফটওয়্যার হচ্ছে একটা ভিন্ন ক্যাটেগরি, যেটাকে আমরা বিচার বিভাগ হিসেবে জানি, অর্থাৎ জাজরা, কোর্ট। Because of its approach to study law in actual working and effect. আচ্ছা, আইনসভা একটা আইন পাশ করলো, কিন্তু আইনসভা তো আইন বাস্তবায়ন করে না। আইনসভা আইনের প্রয়োগ ঘটে কাউকে বিচার দেয় না। তাহলে আইন কোথায় প্রয়োগ হচ্ছে? অর্থাৎ আমি একটা তীর বানালাম, একটা ম্যানুফ্যাকচারার, কিন্তু তীরটা কে লক্ষ্যে ভেদ করছে এটা আপনাকে ফোকাস করতে হবে। থিওরি পড়ার সময় আপনার সবসময় ক্রিটিক্যালি একটা অ্যানালাইসিস করতে হবে, জিনিসটা কি বলতে চাচ্ছে, জিনিসটা কি বুঝাতে যাচ্ছে। একটা অ্যারো, একটা তীরের ম্যানুফ্যাকচারার ও তীরটা বানায়, কিন্তু তীরটাকে ঠিক জায়গায়, ঠিক পজিশনে, ঠিক পয়েন্টে ভেদ করতে পারে একজন ভালো তীরন্দাজ। তেমনি ল একটা পার্লামেন্ট বানায় ঠিক আছে, কিন্তু লকে সঠিকভাবে প্রয়োগের দায়িত্ব কিন্তু জুডিশিয়ারির উপরে। অর্থাৎ এখানে যে অ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ তীরটা যে আঘাত করছে, ওই আঘাতের জিনিসটাকে ফোকাস করা হচ্ছে। ল ইজ নট লজিক বাট এক্সপেরিয়েন্স। এখানে একটা ইন্টারেস্টিং, অলিভার ওয়েন্ডেল হোমস, আমেরিকান রিয়ালিজমের প্রবক্তা যিনি, উনি একটা জিনিস বলছে, ল হচ্ছে লজিক না, ল হচ্ছে এক্সপেরিয়েন্স। অর্থাৎ লজিকের মধ্যে আমরা যখন লকে ব্যাখ্যা করতে যাই তখন আমরা লকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না। ল পরিপূর্ণ একটা এক্সপিরিয়েন্স। আমরা লয়ের সাথে যতই পরিচিত হব, যতই নতুন ফ্যাক্ট আসবে, আমরা ততই লকে বুঝতে পারবো। লজিক দিয়ে লকে বোঝা যাবে না, এটা ওনার ধারণা। আমেরিকান রিয়ালিজম, অ্যানালিটিক্যাল পজিটিভিজম প্লাস সোশ্যোলজিক্যাল অ্যাপ্রোচ ইকুয়াল টু আমেরিকান রিয়ালিজম। অ্যানালিটিক্যাল পজিটিভিজম বলতে আমি একটা ভিডিও করেছি, অস্টিন থিওরি অফ ল, যেটা ওইটাই অ্যানালিটিক্যাল পজিটিভিজম। ওইটাতেও সভরেন এর অস্তিত্ব কল্পনা করা হয়েছে, এখানে সভরেনের অস্তিত্ব কল্পনা করা হয়েছে। এই কারণে এটাও পজিটিভ স্কুল, তবে এটা রিয়ালিজম, রিয়ালিস্ট স্কুল অফ ল বলা হয় অনেক ক্ষেত্রে। সোশ্যোলজিক্যাল অ্যাপ্রোচ, এই অস্টিনের থিওরিতে আপনারা দেখতে পাবেন এখানে সোসাইটির একজন জাজের নর্মস, ভ্যালু, একজন জাজ কি বিবেচনা করে, ওনার চিন্তা চেতনা কি, ওইটার উপর ফোকাস করা হয়নি। শুধুমাত্র ফোকাস করা হয়েছে কিসের উপর? সভরেন, কমন ল, স্যাংশন। কিন্তু সোশ্যোলজিক্যাল অ্যাপ্রোচের ভিতরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা চেঞ্জের ব্যাপার আছে। অর্থাৎ ল সোসাইটির সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ওই জিনিসটার দুইটা থিওরির, দুইটা অ্যাপ্রোচের মিক্স হচ্ছে আমেরিকান রিয়ালিজম। কনসিডার্স ল অ্যাজ ইট ইজ, যেটা আমি আগে বলছিলাম, এটার কারণে এটা পজিটিভিজমের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে ল ইজ অ্যাজ ইট স্টেইনস ইটস প্রোডাক্ট অফ ম্যানুফ্যাকচার্স। ইটস প্রোডাক্ট অফ ম্যানুফ্যাকচার বলছে এখানে যেহেতু
কোর্টকে আইন প্রণেতা অর্থাৎ কোর্টকে সভরেনিটি দেওয়া হয়, অর্থাৎ কোর্টই লয়ের মূল মেকার। তো এখানে একজন জাজ যদি যখন জাজমেন্ট দেয় তখন উনি কিন্তু একটা জিনিসের উপর বিবেচনা করে জাজমেন্ট দেয় না। অর্থাৎ একজন অপরাধ করলো, ওকে সাথে সাথে এনে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড তোমাকে এটা দিয়ে দিলাম, এটা বিবেচনা করে না। এখানে অপরাধীর বয়স, অপরাধীর আগের কোনো রিপিটেশন আছে কি না, অপরাধী ধ্যান ধারণা কেমন, অপরাধীর শিক্ষা, অপরাধীর লিঙ্গ, অনেক কিছু বিবেচনা করা হয়। এই কারণে এইটাতে সোশ্যোলজিক্যাল একটা অ্যাপ্রোচ আছে। আরেকটা হচ্ছে ল কিন্তু অনেক 60, 65, 50, 100 বছর পুরনো ল আছে, কিন্তু লগুলোকে যদি ওই সময়ের প্রেক্ষিতে ওই সময়ের মতোই প্রয়োগ করে তাহলে লয়ের মাধ্যমে লোকের উপকারের চেয়ে অপকারী হওয়ার চান্স বেশি। তো একজন জাজ কী করেন, একজন জাজ এই লটাকে মডার্নাইজ ওয়েতে ডিল করেন এবং এটা প্রয়োগ করেন। এখানে একটা সোশ্যোলজিক্যাল অ্যাপ্রোচ দেখা যায়। আরেকটা, জাজ কনসিডার্স নট অনলি অ্যাবস্ট্রাক্ট রুল বলতে ল বক্সে যে আইনগুলো থাকে এগুলোর কথা বলা হচ্ছে, বাট অলসো সোশ্যাল ইন্টারেস্ট, অর্থাৎ সোসাইটির যে কল্যাণ হবে, সোসাইটিতে এটার প্রভাবের উপর বিবেচনা করা হয়, অ্যান্ড পাবলিক পলিসি হোয়েন ডিসাইডিং এ কেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা কিস্টোন, এটা হচ্ছে পাবলিক পলিসি জিনিসটাকে এখানে খুব বিবেচনার সাথে দেখা হয়। ইন দিস রেসপেক্ট লিগাল রিয়ালিজম ডিফার্স ফ্রম লিগাল ফর্মালিজম বলতে ল যেভাবে আছে ওইভাবে প্র্যাকটিস করে দিয়ে যায়, কিন্তু লিগাল রিয়ালিজম বলছে রিয়ালিস্টিক, অর্থাৎ বাস্তব যে চিন্তা চেতনা ওইটার উপরে ফোকাস করা হয়েছে। আর আমরা এভাবেই দেখি, আচ্ছা এটা আইনসভা একটা আইন বানালো, কিন্তু আইনটাকে প্রয়োগ করছে কে? অর্থাৎ এখানে প্রেসিডেন্টের যে জিনিসটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স হিসেবে বিবেচনা করেছে এবং এটাকেই অনলি সোর্স হিসেবে বিবেচনা করেছে। আইন ততক্ষণ পর্যন্ত বৈধতা পাবে না যতক্ষণ পর্যন্ত কোর্ট তাকে স্বীকৃতি না দেবে। আইনকে কোর্ট স্বীকৃতি দেবে, তারপরেই আইন বৈধ। হোয়াট ল ইজ হোয়াট দ্য কোর্ট হ্যাজ ডিসাইডেড, কোর্ট ডিসাইড করেছে ওইটাই ল, ইন রেসপেক্ট অফ এনি পার্টিকুলার সেট অফ ফ্যাক্টস প্রিয়র টু সাচ ডিসিশন। ওই ডিসিশনের পূর্বে ওই ম্যাটারের উপর যে জিনিসটা ডিসাইড করা হয়েছে ওইটাই ল। দ্য অপিনিয়ন অফ লয়ার্স ইজ অনলি এ গ্যাস, অর্থাৎ লয়াররা শুধু ডিরেকশন দেখায়, কিন্তু অর্থাৎ আমি আপনাকে দুইটা পথ দেখালাম, আপনি একটা পথকে সিলেক্ট করলেন, এখানে ডিসাইডার কে? এখানে ডিসাইডার কিন্তু আমি না, এখানে ডিসাইডার আপনি। আমি শুধু আপনাকে পথটা দেখাচ্ছি, কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে নিচ্ছেন। আরেকটা হচ্ছে decide and it's to be treated as law unless the court decide its judicial pronouncement, অর্থাৎ জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত লকে ল বলা যাবে না, এটা লই হবে না। এটা বলছে ফ্র্যাঙ্ক জেরেমি তার মডার্ন ল অ্যান্ড মাইন্ডস 1930। উনি একজন রিয়ালিস্ট এক্সপোনেন্ট, থিওরি এক্সপোনেন্ট। ব্যাকগ্রাউন্ড, gained force during the term of President Franklin D. Roosevelt in 19th century। এটাকে হিস্ট্রিক্যাল যে জিনিসগুলো এগুলো বলছি। রিপ্রেজেন্ট দ্য লেটেস্ট ব্রাঞ্চ অফ সোশ্যোলজিক্যাল জুরিসপ্রুডেন্স। আমরা জানি সোশ্যোলজিক্যাল জুরিসপ্রুডেন্সে বলা হয় ল ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ল সমাজকে উন্নতির সাথে সাথে ল চেঞ্জ হয়, ল সমাজকে গঠন করে ইত্যাদি। Movement or historical phenomenon, then school of thought and not a definite coherent theoretical system। এখানে থিওরিটাকে চিন্তা করার মতো, চিন্তার জগতে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, কিন্তু এটাকে কোহেরেন্ট একটা সিস্টেম নেই। থিওরিটিক্যাল যে বেসটা, এটা এই থিওরির খুব শক্তিশালী না। Studied law as it is and actual working of and effects, investigate the realities of modern societies in their relation to modern law। অর্থাৎ এখানে শুধু কাজটা অ্যাকশনটাকেই ফোকাস করা হয় এবং ইফেক্টটা, জাজরা যে অ্যাকশনটা নেয় ওই অ্যাকশনটাকেই এখানে করা হয়। অ্যান্ড ইনভেস্টিগেট মডার্ন সোসাইটিস ইন দ্য রিলেশন অফ মডার্ন ল। আর এটা মেন্টাল ফাদার যদি আমরা বলতে চাই, মেইনলি দুইজনকে বলা যায়, জন চিপম্যান গ্রে অ্যান্ড অলিভার ওয়েন্ডেল হোমস। অলিভার ওয়েন্ডেল হোমস কিন্তু একজন জাজ ছিলেন। প্যাডম্যান টেস্ট এটা হোমস দিয়েছেন। অর্থাৎ এই যে কোর্টই যে আইনের সোল সোর্স এটা বোঝানোর জন্য। এটা কেমন, একজন অপরাধী
তার লয়ারের কাছে গিয়ে কখনোই জানতে চাইবে না, কখনোই জানতে চাইবে না আইনে তার অপরাধের শাস্তি কি। অন্যথায় তিনি জানতে চাইবেন কি, কোর্ট তার ওই বিষয়টাতে কি জাজমেন্ট দেবে, এটা ফোকাস করুন। উনি জানতে চাইবে না ল বুকে কী আছে, উনি জানতে চাইবে প্র্যাকটিক্যালি একজন জাজ এই ডিসিশনে কী, এই ফ্যাক্টগুলোতে কী রায় দেয়। অর্থাৎ ব্যাটম্যান এটা থেকে বোঝা যায় মানে আইনের সোর্স কী, অর্থাৎ ল বক্সে কী আছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু জাজ কী, অর্থাৎ একবারে লাস্ট পর্যন্ত আমার যে রেজাল্ট আসবে রেজাল্টটা জানতে চাই। এখন রেজাল্টটা কে দেয়, রেজাল্ট যে জুডিশিয়ারি, এই কারণেই জুডিশিয়ারি মানে কোর্ট, এই কারণেই এটা কোর্ট হচ্ছে আইনের একমাত্র সোল সোর্স। সার্টেনটি, ভ্যালু প্লাস পার্সোনাল চয়েস, এইটাতে ল যে সার্টেন এই জিনিসটাকে একটু অ্যাটাক করা হয়েছে। তারা বলেছেন ল সার্টেন না, অর্থাৎ একটা বিচারের সাজা 5 বছর 10 বছর 5 থেকে 10 বছর হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না এখানে 10 বছরই হবে, এখানে 5 বছরই হবে, এটা জাজ ডিসাইড করেন। এখন আমি একটা ইস্যু তুলি, যেমন ফুটপাত থাকবে কি থাকবে না ওইটার ডিসিশন, অর্থাৎ ঢাকায় ফুটপাত উচ্ছেদ করা হবে, ওইটার বিরুদ্ধে যখন উচ্ছেদ করা শুরু করলো তখন যারা ফকাররা তারা যে কোর্টের সামনে আসলো এবং তারা প্লিড করলো, আমরা তো গরিব, আমাদের তো এইটাই একমাত্র সোর্স অফ ইনকাম, তো আমরা কিভাবে জীবন নির্বাহ করব যদি আমাদেরকে ফুটপাত থেকে বিতাড়িত করা হয়। এখন এখানে 2জন জাজ আছে, 2জনের জাজের একটা বেঞ্চ। একজন জাজ খুব রিচ ফ্যামিলি থেকে এসেছেন, উনি কখনোই ফুটপাতে যান নাই, ফুটপাতের কোনো কিছু দেখেন নাই, উনি খুব মানে এটা কি বল কনজারভেটিভ ভিউ নেন। আরেকজন হচ্ছে উনি খুব কষ্ট করে, আরেকজন জাজ, 2জনের মধ্যে একজন খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করেন, একজন খুব পুয়ার ফ্যামিলি থেকে বিলং করেন। উনি খুব কষ্ট করে অনেক স্ট্রাগল করে এই যে জাজশিপে বসেছেন। এখন আমি যদি ওনার কাছে যদি এই 2জন জাজ কিন্তু 2টা ভিন্ন রায় দিতে পারে। কেন পারে? কারণ একজন জানে তাদের স্ট্রাগলটা কি, তাদেরকে কি ফেস করতে হবে ওইটার পরে। আরেকজন বলবে না, আইন তো আইনই, আমি আইনে যা আছে তাই করব, তাই আমি করে দেবো, এটাতে কোনো রকম তর্ক তোয়াক্কা কিছুই করা হবে না। তো এইখানে যে জাজমেন্টটা আসবে, 2জনের যে ভিন্ন জাজমেন্টটা আসবে, 2জনেরই এখানে কি ফোকাস করা হবে, তাদের ভ্যালু এবং পার্সোনাল চয়েস। রুলস প্লাস ফ্যাক্ট ইকুয়াল টু লিগাল ডিসিশন, এটা জেরেমি ফ্র্যাঙ্ক বলেছেন। রুলস মিনস লিগাল রুলস আছে, ধরো একটা অপরাধের শাস্তি হচ্ছে 500 টাকা জরিমানা। এখন ফ্যাক্ট, এখন প্রত্যেকটা কেসের ফ্যাক্ট আলাদা আলাদা হয়। এখন রুলসের সাথে যখন ফ্যাক্টটা অ্যাড করা হবে তখনই জাজ ওই দুইটাতে মিক্স একটা করে ওই দুইটার উপর অ্যানালাইসিস করে কী দেবে, একটা লিগাল ডিসিশন দেবে। এই লিগাল ডিসিশনটা কখনোই সার্টেন হয় না। সার্টেন হবে না কেন? কারণ প্রত্যেকটা ফ্যাক্ট আলাদা এবং প্রত্যেকটা ফ্যাক্টের যে জাজমেন্ট যে দিবেন ওই জাজও আলাদা। এই কারণে লিগাল ডিসিশন, এই রুলস এবং ফ্যাক্ট আমরা সবসময় জানতে পারি না, যেহেতু এই কারণে অ্যাকচুয়াল যে লিগাল ডিসিশন আসার কথা ওইটা কখনোই আসবে না। সার্টেনটি এখানে থাকে না। একটা হচ্ছে ডেড লেটার টেস্ট, হচ্ছে আচ্ছা আমি একটা গরু ঘর করে ফেললাম, অথবা আমি একটা মস্ত বড় পুকুর করে ফেললাম, ওই পুকুরে আমি কোনো মাছ ফেললাম না, তো আমি যে পুকুরটা করলাম এটা থেকে কি আমার কোনো লাভ আসছে? আপনি বলুন। কখনোই এখান থেকে কোনো লাভ আসতে পারে না। কেন পারে না? কারণ আমি এটাতে যে আমার যে ইনভেস্টমেন্টটা এটা ঠিকমতো হয় নাই। আমার ওই জিনিসটাকে সঠিকভাবে সঠিক অ্যাপ্রোচে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া লাগতো, কিন্তু আমি এটা নিই নাই। তো আইনও ঠিক তেমনই, আইন যদি করে রেখে দিই তাহলে হবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। আইনের প্রয়োগ কারা করে? আইনের প্রয়োগ করে জুরিস্টিক পারসনস। জুরিস্টিক পারসনসরাই যে আইনের যে এই মৃত অক্ষরগুলোকে ওইগুলোকে জীবন দান করে, ওইগুলোকে সময় উপযোগী করে তোলে। এই কারণেই তারাই আইনের উৎস। হোয়ার উই মাস্ট গো টু ফাইন্ড দ্য ট্রু নেচার অফ ল। এখানে আরেকটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন,
এখানে বলা হচ্ছে আমরা কোথায় যাব যদি আমরা আইনের প্রকৃত স্বরূপ জানতে চাই? কেউ কি আইনের প্রকৃত স্বরূপ সংসদে বসে জানতে পারবে? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় না কখনো। এই যে সংসদের টেলিকাস্ট হয়, সংসদে যে হয়, ওইখানে গিয়ে আইনের যে প্রকৃত রূপ, আইন কীভাবে ফাংশন করে, এগুলো জানা সম্ভব না। আপনাকে আইনের প্রকৃত রূপ জানতে হলে অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে? কোর্টে যেতে হবে। তো কোর্টই আইনের প্রকৃত প্র্যাকটিস, কোর্টে আইনকে লালন করে। এই কারণেই তাদের এই যুক্তিতেই, এই টেস্টের আলোকেই তারা বলেছেন কোর্ট অর্থাৎ কোর্টই আইনের উৎস। এবং আপনারা এমনিতেও দেখেন কোর্ট যা বলে শেষ পর্যন্ত ওইটাই তো আইন। যেমন কনস্টিটিউশনাল সভরেনিটি যে দেশগুলোতে আছে, এখানে কনস্টিটিউশনকে রক্ষা করার দায়িত্ব জুডিশিয়াল রিভিউর মাধ্যমে জুডিশিয়ারির কাছে ন্যস্ত। তারা আনকনস্টিটিউশনাল যে কোনো অ্যাক্টকে ভয়েড ঘোষণা করে দিতে পারে। তো এইখানে আইনের লাস্ট রিসোর্স এবং আইনের লাস্ট পয়েন্টটা ডিসাইড করলো কে? এখানে লাস্ট পয়েন্টটা ডিসাইড করলো জুডিশিয়ারি। এই কারণেই রিয়েল স্কুল বলে জুডিশিয়ারি অর্থাৎ কোর্ট ইজ দ্য সোল সোর্স অফ ল, ল ইজ হোয়াট দ্য কোর্ট সেইস, ল ইজ হোয়াট দ্য কোর্ট সেইস, ল ইজ হোয়াট দ্য কোর্ট ডিসাইডেড। ফিচার অফ রিয়েল স্কুল, এন্টিথিসিস অফ লিগাল আইডিয়ালিজম। এই লিগাল আইডিয়ালিজম জিনিসটা হচ্ছে আইডিয়াল জিনিসকে ফোকাস করে না, আইডিয়াকে ফোকাস করে না, এখানে ফ্যাক্টকে ফোকাস করে। এখানে যে জিনিসটা আসবে অর্থাৎ রিয়েলি অর্থাৎ বাস্তবে যে জিনিসটা আসতে পারে ওইটা। আমি কোনো এটাকে ইউটোপিয়ান বিলিভে যাব না, আমি কোনো কাল্পনিক কোনো মতবাদ দেবো না। এখানে আইনকে দেখা হয় মানে খোলা চোখে যা আইন, এখানে আইনকে এভাবেই ফোকাস করা হয়। একটা হচ্ছে ল ইজ জেনারেলাইজড প্রেডিকশন হোয়াট দ্য কোর্ট উইল ডু। এই প্রশ্নটা ব্যাডম্যান টেস্টে আপনারা দেখতে পারবেন, এই প্রশ্নটা সব জায়গায়। অর্থাৎ আমরা আইনে কি আছে এটা আমরা জানতে চাই না, আমরা জানতে চাই কোর্ট কি ডিসাইড করবে। এটাই আমাদের কাছে লয়ের ডেফিনেশন। ইভালুয়েশন অফ ল ইন ইটস টার্মস অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ লকে বিবেচনা করা হচ্ছে এটার কার্যকারিতা নিয়ে, আর কার্যকরণ দেয়, ইফেক্টিভনেস দেয় জুডিশিয়ারি অর্থাৎ কোর্ট। ডিনাউন্সেস ট্রেডিশনাল লিগাল রুলস অ্যান্ড কনসেপ্ট, ট্রেডিশনাল লিগাল রুলস অ্যান্ড কনসেপ্টকে ল হচ্ছে সার্টেন, কিন্তু এই রিয়েলিস্ট থিওরিতে এই ল সার্টেনিটিকে পিঞ্চ করা হয়েছে, অর্থাৎ বলছে ল সার্টেন না, ল হচ্ছে জুডিশিয়ারি, ল হচ্ছে কোর্ট যা ডিসাইড করবে ওইটাই। অলিভার ওয়েন্ডেল হোমস যেটা বলেছেন ল ইজ হোয়াট দ্য কোর্ট ডিসাইডেড। আবার উনি এটাও বলেছেন কোর্ট পুটস লাইফ ইন দ্য ডেড লেটার্স অফ ল, অর্থাৎ কোর্ট আইনের যে মৃত ভাষাগুলোকে ওইগুলোতে জীবন দান করে। নো ইম্পর্টেন্স গিভেন টু লেজিসলেটর ইনেক্টেড লস, এখানে তিনি লেজিসলেটর ইনেক্টেড লসকে মানে কোনো রকম গুরুত্বই দেন নাই। উনি কীভাবে দেখেছেন, অর্থাৎ কোর্ট যদি পার্লামেন্ট আইনও করে, যদি কোর্ট এটাকে বাতিল করে দেয় তাহলে আইন তো বাতিল। এই কারণে তো উনি লেজিসলেচারকে এত গুরুত্ব দেন নাই। লেজিসলেটর এর আইনগুলো কখন বৈধতা পায়, যখন কোর্ট ওইগুলোকে স্বীকৃতি দেয়, এই ওয়েন্ডেল হোমসের মতে। এই আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, উনি ইউএসএর জুডিশিয়ারির জাজ ছিলেন। তো ইউএসএ তো আমাদের দেশের মতো কনস্টিটিউশনাল সভরেনিটি আছে, এবং এখানে যে অ্যান্টি কনস্টিটিউশন অর্থাৎ আনকনস্টিটিউশনাল কোনো কিছুকে কোর্ট ভয়েড ঘোষণা করতে পারে জুডিশিয়াল রিভিউর আওতায়। অনলি জাজমেন্ট ল ইজ আপহোল্ড জেনুইন, অ্যাপ্লাইং দ্য সেম ল টু জাজেস ক্যান টু ডিফারেন্ট জাজমেন্ট। আমরা একটু আগে যেটা বলছিলাম, আইন হচ্ছে সার্টেন, আইন সবার বেলায় এক, আইন ইকুয়াল ট্রিট করে, কিন্তু আইন তো এমন না। এখন একজন লিবারেল জাজ একটা ম্যাটারে যে রায় দেবেন, একজন কনজারভেটিভ জাজ ওইখানে একই রায় দেবেন না। একজন ফেমিনিস্ট জাজ অর্থাৎ উনি নারী অধিকারের জন্য খুব সোচ্চার, উনি ওইখানে যে রায় দেবেন, একজন রিলিজিয়াস মাইন্ডেড, উনি তো তেমন রায় দিবেন না। তো ল এখানে ডাইভার্সিফাইড, অর্থাৎ ল এখানে অ্যাপ্রোচটা ভিন্ন ভিন্ন নেয়। ওই অ্যাপ্রোচটা কাদের থেকে আছে? কোর্ট যে অ্যাপ্রোচ নেয়, লয়ের জাজমেন্ট, লয়ের ইফেক্ট সেভাবেই হয়। সার্টেনটি ইজ এ মিথ, ওইটা একটা মানে হাস্যকর ব্যাপার, মিথ, বিকজ ইট ইজ কানেক্টেড টু এভার চেঞ্জিং সোসাইটি। অর্থাৎ এই যে সার্টেনটি লয় থাকে না আসলে। আমরা যে এখন যে আইনের প্রয়োগ, ওইটা কি 1960 সালের
প্যানাল কোডের মতোই প্রয়োগ করা হচ্ছে? না, এখানে জাজরা প্যানাল কোডে যা আছে আছে, কিন্তু তারা তাদের অ্যাপ্রোচে মডার্ন অ্যাপ্রোচটা ফলো করছে, ওইটা দেখতে হবে। তারা মানে সোসাইটি যেভাবে চেঞ্জ হয়, চেঞ্জিং সোসাইটির সাথে মিলিয়ে তারা চেঞ্জিং জাজমেন্ট দিচ্ছেন। অ্যান্ড রিয়ালিজম অ্যাজ এ পাথ অফ ল, রিয়ালিজম হচ্ছে লয়ের একটা পথ। ল কীভাবে আসে ওইটাই রিয়ালিজম, কোর্টের মাধ্যমে ল আসে, এটাতে এই জিনিসটাই ফোকাস করা হয়েছে। ফিচার নো রিয়াল স্কুল অনলি মুভমেন্ট, এখানে এটা বলা হয়েছে এটা থট, যেটা এটা মানে গোছানো না, এই কারণে এটাকে রিয়েল স্কুল বলতে অনেকে নারাজ। ইট মিনস দ্য কনসেপশন ল ইজ ফ্লাক্স, অর্থাৎ ল সবসময় চেঞ্জিং, অ্যান্ড অ্যাজ মিনস সোশ্যাল ইনস ইট, এবং এটা এটা সোসাইটির যে চাহিদা সেটা পূরণ করে। ইট ইমপ্লয়স এ সোসাইটি হুইচ চেঞ্জেস ফাস্টার দ্যান ল, অর্থাৎ এখানে এমন একটা সোসাইটির কথা বলা হয়েছে যেটা আইনের চেয়ে দ্রুতগতিতে পরিবর্তন হয়। Distrust traditional rules and concepts as so far purpose either court and people are actually doing, এখানে বলছে ট্রেডিশনাল লিগ্যাল রুলস যেটা, এটাতে তারা এত ভরসা রাখে না। তারা যেটাতে ভরসা রাখে এটা হচ্ছে কোর্ট এবং পিপল অ্যাকচুয়ালি ডুইং, কোর্টে অ্যাকচুয়ালি কী হচ্ছে, রিয়েলি কী হচ্ছে ওইটাই তারা জানতে চায়। এবং মানুষ অ্যাকচুয়ালি কী করছে, অ্যাকচুয়ালি মানুষ কীভাবে রেমেডি সিক করছে ওইটা জানতে চায়। আইনে আছে মানে ফ্রড করলে শাস্তি হবে, কিন্তু ফ্রডরা বাঁচার জন্য যে পথটা অবলম্বন করে ওইটাতে ফোকাস করে। ফ্রড যে মামলাগুলো যেভাবে পরিচালিত ওইটাতে ফোকাস করে, তারা কখনো ফোকাস করে না মানে আইনে কী আছে, তারা ফোকাস করে যে জুডিশিয়াল পলিসি, জুডিশিয়াল যে পাথ, অর্থাৎ জুডিশিয়ারি যে সিস্টেম, ওই সিস্টেমের আওতায় একজন অপরাধী কীভাবে তাকে গিলটি থেকে মানে বাঁচাতে চায়, কীভাবে সে নিজেকে মুক্ত করতে চায়, কী কী ফাঁক ফোকরগুলো তারা ব্যবহার করে, এবং জাজরা কী অ্যাপ্রোচ নেয় ওইটার অপোজিটে। Accept the definition of rules as a generalized prediction what the court will do, এটা আগেই বলেছি, কোর্ট যেটা বলবে ওইটাতেই তারা ফোকাস করে। রিলেশন, এখন রিলেশনে বলতে লিগ্যাল পজিটিভিজম অর্থাৎ অ্যানালিটিক্যাল থিওরি, অস্টিনের যে থিওরি ওইটার সাথে এখানে রিয়েল স্কুলের যে মিল আছে ওইটা হচ্ছে তারা দুইজনই কী করে, তারা দুটি স্কুলই অ্যাকসেপ্ট করে ল কি, ল অ্যাজ ইট ইজ, অর্থাৎ এখানে পজিটিভিজমকে হোয়াট ল অট টু বি এটাতে তারা ফোকাস করে না, তারা ফোকাস করে ল কি আছে ওইটার উপরেই তারা ফোকাস করে। নট হোয়াট দ্য ল টু বি মেড বাই দ্য স্ট্যাটিউট বাট থ্রু দ্য মিডিয়াম অফ দ্য কোর্ট ফর রিয়েলি সফরেন ইজ কোর্ট, অর্থাৎ এখানে তাদের মধ্যে মিল আছে, তারা পজিটিভিস্ট, তাদের মধ্যে অমিল আছে লয়ের সোর্স নিয়ে। অ্যানালিটিক্যাল স্কুল বলে লয়ের সোর্স হচ্ছে স্টেট মানে সফরেন, আর রিয়েলিস্ট বলে লয়ের সোর্স হচ্ছে কোর্ট, এটাই। আর সোশ্যোলজিক্যাল অ্যাপ্রোচের সাথে আনলাইক সোশ্যোলজি রিয়েলিস্ট আর নট মাচ কনসার্ন অ্যাবাউট দ্য এন্ডস অফ ল, অর্থাৎ লয়ের যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য, এটা নিয়ে রিয়েল স্কুল এত মাথা ঘামায় না। তারা মাথা ঘামায় হচ্ছে তাদের যে পয়েন্টটা, তাদের যে লক্ষ্যটা, এটা হচ্ছে ল কীভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে, অর্থাৎ তারা ল সিস্টেমটা নিয়ে আলোচনা করে, লয়ের উদ্দেশ্য নিয়ে নয়। অ্যান্ড ন্যাচারাল থিওরি, যেটা ন্যাচারাল থিওরিতে আলোচনা করে হোয়াট ল অট টু বি, কিন্তু রিয়েল স্কুলে আলোচনা করে হোয়াট ল ইজ, এটা আগেই বলেছি। ন্যাচারাল থিওরি ক্লেমস ল ইজ মেড বাই দ্য নেচার অর গড হিমসেলফ, বাট রিয়েল স্কুল বিলিভস ল ইজ মেড বাই জাজেস অ্যান্ড জুরিস্টিক পারসন। এই হচ্ছে তাদের মধ্যে মিল এবং অমিল এই তিনটা থিওরির মধ্যে। থ্যাংকস।